আপনাকে কি মোটিভেট করেছে যে আপনি কেয়ার গিভিং এর সাথে আসলে আপনার এনগেজমেন্টের জন্য? প্যারালাইজড একটা রোগী, একটা ক্যান্সারের রোগী, তাকে এখন কে দেখাশোনা করবে? এই দেখাশোনা করার জন্য তারা স্কিল ম্যান পাওয়ার দরকার, যে অক্সিজেন দিতে পারবে, নেবুলাইজ করতে পারবে, সাকশন দিতে পারবে। বাংলাদেশে প্রথম দুই একটা প্রতিষ্ঠানের মধ্যে আমার এই প্রতিষ্ঠান। কত সালে প্রতিষ্ঠা করেন এটা? 2019 সালে। কতজনকে ট্রেনিং দিয়েছেন? 5 বছরে প্রায় 1200-র মতো কেয়ার গিভারকে আমি প্রশিক্ষণ দিয়েছি। মিনিমাম এসএসসি পাস হলেই একটা ছেলে বা একটা মেয়ে এই কেয়ার গিভার কোর্সটা করতে পারবে। হসপিটালগুলিতে কিছু কাজ করছে, বৃদ্ধাশ্রম যেগুলি আছে সেই বৃদ্ধাশ্রমগুলিতে তারা কাজ করছে। সরকার যদি হসপিটালগুলিতে বেশি না 5টা করে পোস্ট যদি তৈরি করে দেয় কেয়ার গিভারের, হিউজ পরিমাণ ছেলেরা কিন্তু সরকারি চাকরি দিয়েতে কিন্তু তারা কিন্তু আসবে। কেমন তারা আয় করে থাকে? 12 ঘন্টার জন্য ওরা ইউজুয়ালি 25,000 টাকা করে স্যালারি নিচ্ছে। বিদেশে এটার কেমন অপরচুনিটি? এক কথায় বলতে গেলে প্রচুর চাহিদা। আপনার থেকে কি ট্রেনিং নিয়ে বিদেশে কেউ যাচ্ছে? আমরা শুরুতে কিছু ইংল্যান্ডে কিছু ছেলে মেয়ে গেছে, আর জাপানেও কয়েকজন ছেলে মেয়ে গেছে। শুধু ভালো আর্ন করবে না, এতটাই প্রয়োজন যে তারা সিটিজেনশিপ দিয়ে নিয়ে যাচ্ছে। ল্যাঙ্গুয়েজ বাধাটা এটা আমাদের হলো বড় বাধা। পাশের দেশে নেপালে ওরা যে টাকা দিয়ে ওদের ছেলেমেয়েরা যায়, আমাদের সেখান থেকে 10 গুণ বেশি খরচ। কেয়ার গিভারের চাহিদা হলে একবার এটা একটা ইমার্জিং একটা সেক্টর, আমাদের বাড়বে, সবসময় বাড়বে। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। মায়ের ওষুধের টাকাটা দিও, নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আমরা এই ডায়াসপোরা প্রোগ্রামে বিভিন্ন নতুন ইস্যু নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব যে কেয়ার গিভিং যে বিষয়টা, যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আমরা জানি যে দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের দেশেও বয়স্ক জনগোষ্ঠীর বাড়ছে, সংখ্যা অনেক বাড়ছে। আমরা দেখছি যে সরকারের একটা স্ট্যাটিস্টিক্সে যে বাংলাদেশের নিয়ারলি 10% কিন্তু টোটাল পপুলেশনে তারা কিন্তু এখন 60 বছর বা তার বেশি বয়স্ক। সো বাংলাদেশে কিন্তু 59 ইয়ার্সে কিন্তু রিটায়ারমেন্টে যায়। সো তারপর আমরা দেখছি 75-80 ইয়ার্স পর্যন্ত অনেকে বেশ সুস্থভাবেই বেঁচে থাকে। বা তারপরে এটা আসলে এই যে বয়স্ক জনগোষ্ঠী পৃথিবীর অন্যান্য দেশে আমরা জানি যে জাপানে অনেক বেশি। জাপানে 65 বছরের উপরে কিন্তু আসলে অলমোস্ট 1/3 তাদের টোটাল পপুলেশনের। এটা অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা সব জায়গাতেই বাড়ছে। তো এই কেয়ার গিভিং ইন্ডাস্ট্রি, তো এটার কিন্তু একটা সারা পৃথিবীতে এটার একটা চাহিদা বাড়ছে। কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের দেশে এই যে যেমন সারপ্লাস ম্যান পাওয়ার আছে, খুব তারা অনেক টাকা খরচ করে কষ্ট করে তারা বিদেশে যেতে চায়, কিন্তু আসলে বিদেশে গিয়ে কী করবে সেটাই অনেক সময় তারা জানে না। সো এই যে কেয়ার গিভিং যে একটা স্কিল আছে, এটা শেখার জন্য খুব বেশি কিন্তু অনেক বেশি ইউনিভার্সিটি সার্টিফিকেট দরকার হয়, নট দ্যাট। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশে কেয়ার গিভার ইনস্টিটিউট অফ বাংলাদেশের ফাউন্ডার এবং এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডক্টর মোহাম্মদ বাশিদুল ইসলামের সঙ্গে দর্শক, উনি আর্ম ফোর্সেসে ছিলেন 3 দশকের উপরে এবং মেডিকেল করে কাজ করেছেন। তো তারপরে উনি এই কেয়ার গিভার ইনস্টিটিউট অফ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। তো আমরা আলোচনা করব মিস্টার বাশিদুল ইসলামের সঙ্গে যে কেন আসলে তিনি এটা প্রতিষ্ঠা করলেন, কেয়ার গিভারের স্থানীয় এবং বৈশ্বিক বাজারের চাহিদা কি, এবং আসলে এই যে কেয়ার গিভার ইনস্টিটিউট যেটা উনি করেছেন সেখান থেকে কি ধরনের প্রশিক্ষণ দিচ্ছেন, এবং আমাদের দেশের তরুণীরা তাদের আসলে সম্ভাবনা এই সেক্টরে কেমন, সেগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো মিস্টার বাশিদুল ইসলাম, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে আমাকে এই স্টুডিওতে ডাকার জন্য। ইয়েস, থ্যাংক ইউ রিয়েলি যে আপনি আমাদের সময় দিতে পেরেছেন। এটা একটা ইন্টারেস্টিং টপিক। আমরা জানি যে এই ডায়াসপোরা প্রোগ্রামে আমরা আসলে বাংলাদেশের যারা বিদেশে থাকে আমাদের এক্সপার্ট এবং যারা যেতে চায়, অনেক সময় আমরা রেমিটেন্স নিয়ে আলোচনা করি, কিন্তু আসলে এই যে কেয়ার গিভিং যে এটার এই একটা স্কিল নিয়ে যদি অনেকে বিদেশে যায়, তো সেগুলো নিয়ে আসলে কীরকম হতে পারে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাট আমরা শুরু করতে চাই যে আপনি এই যে 3 দশকের উপরে আর্মড ফোর্সেসে ছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তো আসলে এই যে আপনাকে কি মোটিভেট করেছে যে আপনি কেয়ার গিভিংয়ে সাথে আসলে আপনার এনগেজমেন্টের জন্য? ধন্যবাদ। আমি আসলে মোটিভেশনের চাইতে আমি প্রয়োজনীয়তার দিকটা আগে বলি। যে আপনি জানেন আমি একজন ডক্টর।
রোগী নিয়ে মানে রোগী সেবা নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তো আমরা একটা রোগীকে কি করি, হয়তো একটা প্রেসক্রিপশন করে দিই সুন্দর করে, কিন্তু তারপরে সেই রোগীটার এই প্রেসক্রিপশনটা ফলো করে তাকে ওষুধপত্র খাওয়ানো, তাকে টেক কেয়ার করা, অনেক কিছু আছে, তাকে সুস্থ হওয়ার জন্য অনেক কিছু এর সাথে সম্পৃক্ত আছে। সেই জিনিসটা আমাদের দেশে সেইভাবে দেওয়া হয় না, গড়ে ওঠে না, যে কারণে আমাদের রোগীরা কিন্তু অনেক নেগলেক্টেড থাকে। অনেক হয়েছে, একজন পেশেন্ট স্ট্রোক করলো, তার এক সাইড প্যারালাইসিস হয়ে গেলো, আমরা ডক্টররা কি ওষুধপত্র লিখে দিলাম, কিন্তু সেই ওষুধপত্রগুলি ঠিকমতো খাওয়ানো হলো কি না, একজন ফিজিওথেরাপি ঠিকমতো ফিজিওথেরাপি দিল কি না, অর্থাৎ চিকিৎসার টোটালিটি যদি বলতে হয় তাহলে পরে শুধু প্রেসক্রিপশন যথেষ্ট না। তো ওই জায়গায় একটা অভাব বোধ ছিল যে আমি ডাক্তার হিসেবে শুধু ডাক্তারই করছি, কিন্তু বাকি অ্যান্সিলারি সার্ভিসগুলি না দেওয়ার কারণে এই পেশেন্টটা আশানুরূপ রেজাল্ট হচ্ছে না, সুস্থ হচ্ছে না, বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। তখন আমার মনে হয়েছে যে না, ওই গ্রুপটাকে যদি তৈরি করা যায় তাহলে পরে রোগী সুস্থ হওয়ার পথে এটা কিন্তু বিশাল একটা ভূমিকা তারা রাখতে পারবে। এই জন্য আমি এই কেয়ার গিভার্স এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য মনস্থ করি। সেনাবাহিনীতে থাকাকালীন আমি চেষ্টা করেছি যে এটাকে ডেভেলপ করা যায় কিনা, আইডিয়াও দিয়েছি, যাই হোক সেখানে হয় নাই। কিন্তু আমার মাথায় এটা ছিল, আমি রিটায়ারমেন্টের পরে আমি নিজেই আমার নিজস্ব ভবনে আমি একটা ছোট্ট করে ইনস্টিটিউট করি, এবং আপনি বলতে পারেন যে বাংলাদেশে প্রথম 2-1টা প্রতিষ্ঠানের মধ্যে আমার এই প্রতিষ্ঠান। কত সালে প্রতিষ্ঠা করেন এটা? 2019 সালে। আচ্ছা আচ্ছা। এর আগে বিক্ষিপ্তভাবে কিছু ছিল, কেয়ার গিভার ইনস্টিটিউট ছিল, যেমন বারডেমে ছিল, তারা নিজেরা তৈরি করে তাদের রোগীদেরকে তারা সেবা দিত। এরকম আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা সীমিত আকারে নিজেরা প্রশিক্ষণ দিয়ে, নিজেরাই সার্টিফিকেট দিয়ে তাদেরকে হয়তো সেবামূলক কাজে পাঠাতো এবং তারা একটা বিজনেস হিসেবে ইয়ে করতো। কিন্তু ইনস্টিটিউশনাল করা, একাডেমিক্যালি তাদেরকে ট্রেনিং করে, তাদেরকে সার্টিফাইড করে, তাদেরকে জব প্লেসমেন্টের ব্যবস্থা করা, সেই জিনিসটা কিন্তু ছিল না। 2019-এর আগেও ওইভাবে গ্রো করে নাই। যাই হোক, আমি এটা আইডিয়াটা নিয়ে প্রথমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কাছে গেলাম। তারা দেখলাম যে তারা তখন সবে শুরু করেছে, ওদের সিলেবাস কারিকুলাম টুলস টেকনিকের সাথে তখন আমিও সম্পৃক্ত হয়ে গেলাম। আমাকে চেয়ারম্যান সাহেব রিকোয়েস্ট করেন যে আপনি আমাদেরকে একটু হেল্প করেন। আমি সেখানে করেছি। তারপরে কিছুদিনের মধ্যে এটা NSDA, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি যেটা আছে প্রাইম মিনিস্টার্স অফিসে সরকারের, তারা এই কোর্সটাকে তাদের স্কিল ডেভেলপমেন্টের মধ্যে নিয়ে গেল। তারাও আমাকে তখন, ওখানে সচিব ছিলেন এক্সিকিউটিভ চেয়ারম্যান মিস্টার দুলাল কৃষ্ণ সাহা, তো উনি আমাকেও ডাকলেন। ডাকার পরে উনিও আমার কাছে হেল্প চাইলেন। আমি 16 জনের একটা টিম নিয়ে দিন রাত পরিশ্রম করে এই কোর্স কারিকুলাম ডেভেলপ করা, তারপরে ওরা মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলে সিলেবাসটাকে, সেটা তৈরি করা, এটার বইপত্রগুলি লেখা, বিভিন্ন জায়গা থেকে ঘাটাঘাটি লিখে বইপত্রগুলো লিখিয়ে করা, পরীক্ষার জন্য টুলস টেকনিক তৈরি করে দেওয়া, এইগুলির সাথে সম্পৃক্ত ছিলাম। আপনার সামরিক জীবনের যে অভিজ্ঞতা, সেটা কি এখানে আপনার কেমন কাজে লাগছে? হ্যাঁ, সামরিক জীবনের অভিজ্ঞতা হলে যেটা হয় যে আমি বাংলাদেশ আর্মির একটা হসপিটাল নিয়ে লাইবেরিয়াতে ছিলাম, জাতিসংঘ বাহিনীতে। লাইবেরিয়াতে থাকাকালীন আপনি জানেন যে আফ্রিকাতে ইবোলা ফিভার, ইবোলা ভাইরাস, তারপরে লাসা ভাইরাস, এটা খুব ডেডলি ভাইরাস, আমরা যে করোনার চেয়েও কিন্তু ডেডলি ভাইরাস। তো এই ইনফেকশনগুলো কিন্তু আফ্রিকাতে খুব হয়। তো আমি ওখানে দেখেছি যে আমাদের পাশেই একটা হসপিটাল ছিল, সিভিল হসপিটাল, ওইখানে কিছু পেশেন্টের পাশে এরকম পিপি পরে একটা কিম্বুত কাকাকার কিছু মানুষজন সেবা করছে। আমি ডাইরেক্টরকে জিজ্ঞেস করলাম যে এটা কারা? তো উনি বললো যে ওরা তো কেয়ার গিভার। এই আমি প্রথম শব্দটা শুনলাম যে কেয়ার গিভার। তাহলে কেয়ার গিভার এদের কাজ কি? লাইবেরিয়া থেকে। তো সেখানে নার্স কিন্তু অত যাচ্ছে না, ডক্টররা দূরের থেকে সাজেশন দিচ্ছে, অ্যাডভাইস দিচ্ছে, কিন্তু এর পাশে রুগীটার গায়ে হাত দিয়ে কাজ করছে কিছু মানুষ। তো তারাই কি, তারা কেয়ার গিভার। তখন এইটাই আমার মনে খুব দিল যে আমি তখন এসে পড়াশোনা শুরু করলাম, এবং তখন আমি দেখলাম যে না, কি ইম্পর্টেন্ট এই সাবজেক্টটা, অত্যন্ত ইম্পর্টেন্ট। একটা রোগীকে সত্যিকার অর্থেই যদি তাকে যদি ভালো করতে দেয়, একটা কেয়ার গিভারের ভূমিকা বিশাল। বিশেষ করে আমি একটু আগেই বলি, সেটা হলো যে এটা শুধু হসপিটালে না, কিন্তু একটা মানুষ যখন হসপিটালে কতদিন থাকে, 10 দিন, 15 দিন, 20 দিন, তারপরে তো আমরাই ডাক্তারাই বলি যে এখন নিয়ে যান, বাসায় নিয়ে যান, নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করেন। এখন বাসায় নিয়ে আসার পরে সে একটা প্যারালাইজড একটা রোগী, একটা ক্যান্সারের রোগী, তাকে এখন কে দেখাশোনা করবে?
এই দেখাশোনা করার জন্য একটা স্কিল ম্যান পাওয়ার দরকার, একটা ট্রেইনড মানুষ দরকার, যে অক্সিজেন দিতে পারবে, নেবুলাইজ করতে পারবে, সাকশন দিতে পারবে, এই যে কাজগুলি এগুলো করার জন্য ট্রেইন মানুষ লাগবে। তো সেই মানুষটা কোথায় পাবে? কোনো নার্সকে যদি বলা হয় যে তুমি আসো আমার বাসায় এসে এটা করে দিয়ে যাও, নার্সে যাবে না, বলছে না আমার কাছে হসপিটালে গেলেও সেটা তো অনেক এক্সপেন্সিভ হবে, প্রতিবারই তাকে আনা। তারপরে সেও যেতেও চায় না। আমাদের এই সামাজিক প্রেক্ষাপটে তাদের হলো যে আমার কাজ হলো হসপিটাল, আমি কেন বাসায় যাব, আমি বাসায় গেলে তো আমার মান সম্মান চলে যাবে, সেই ক্ষেত্রে আসে না। কিন্তু এখন আমরা চিন্তা করলাম যে আমরা যে কেয়ার গিভার তৈরি করি ভাবে, এই কেয়ার গিভার হসপিটালেও কাজ করতে পারে। মানে একটা কেবিন আপনার বাবাই ভর্তি আছে, তার পাশে আমরা কি ডক্টররা বলি যে একটা অ্যাটেন্ডেন্ট দেন, তার পাশে কে থাকবে? তখন আপনার বোন অথবা আপনার মিসেস কেউ না কেউ ক্লোজ আত্মীয়স্বজন থাকে, কিন্তু বোনটা হয়তো দেখা গেল টিচার অথবা ব্যাংকে চাকরি করে, ওইটা ফেলে সে মায়ের পাশে বসে আছে ফর নাথিং। একটু স্যালাইন শেষ হয়ে গেলে সে কিন্তু সিস্টারকে ডেকে নিয়ে আসতেছে, সিস্টার তাড়াতাড়ি আসেন। কিন্তু সিম্পল কাজটা কিন্তু সে করতে পারছে না, আমরা তো এটা জানি না। তো এখন যদি একটা কেয়ার গিভারকে যদি আপনি হায়ার করেন, তাহলে উনি ওনার চাকরিটা ঠিক রেখে, সংসার ঠিক রেখে, তারপরে সে পাশে থাকলো, আপনার নিশ্চিত থাকলেন যে একটা ট্রেন্ড একটা মানুষ আমার মায়ের পাশে আছে, সে ঠিক মতো ফলো আপ করতে পারছে, সময় মতো ওষুধপত্রগুলি খাওয়াচ্ছে, তাহলে সেখানে হসপিটালের ইম্পর্টেন্স আছে। বর্তমানে বাংলাদেশে অনেক ওল্ড হোম হয়ে গেছে, বৃদ্ধাশ্রম হয়ে গেছে, সেখানে অনেক বৃদ্ধ। আপনি বললেন যে নিয়ারলি 10% আছে এখন 60 বছরের ঊর্ধ্বে। কারেক্ট, হ্যাঁ, এখন 60 বছর ঊর্ধ্বে। আমি তার মানে কিন্তু 1,80,00,000, প্রায় 2 কোটি লোক। হ্যাঁ, 1,30,00,000 লাস্ট ইয়েতে আসছে যে 1,30,00,000 মানুষ আছে 65 এর উপরে বাংলাদেশে। রাইট, আমি বলছি এটা 60 এর উপরে। আচ্ছা, সো 65 এর উপরে 1,30,00,000, 1,30,00,000 এটা স্ট্যাটিস্টিক্স আছে। তো এই 1,30,00,000 প্রবীণের জন্য এর মধ্যে মনে করেন যে কমপক্ষে 30 লক্ষই ধরলাম, তারা বিভিন্ন ডিসএবিলিটিতে ভুগছে, অসুখ বিসুখে ভুগছে। এই 30 লক্ষ লোকের কেয়ার গিভার দরকার নাকি? 30 লক্ষ না হলে 1 লক্ষ কেয়ার ক্লায়েন্টও যদি থাকে, তাহলে 1 লক্ষ কেয়ার গিভার দরকার। কিন্তু আমাদের দেশের জিরো, নাই। আচ্ছা, যে কারণে আপনার ইনস্টিটিউটে সো ফার এই যে কতজনকে ট্রেনিং দিয়েছেন? আমি এই 5 বছরে প্রায় 1200-র মতো কেয়ার গিভারকে আমি প্রশিক্ষণ দিয়েছি। এদের কোথায় আপনার জব প্লেসমেন্ট, তারা কোথায় চাকরি করছে? আচ্ছা, এই ছেলে মেয়েগুলি এখান থেকে বের হয়ে গিয়ে বিভিন্ন জায়গায়, যেমন হসপিটালগুলিতে কিছু কাজ করছে, তারপরে বৃদ্ধাশ্রম যেগুলি আছে সেই বৃদ্ধাশ্রমগুলিতে তারা কাজ করছে, কিছু ডে কেয়ার সেন্টার আছে, তখন এদেরকে আমরা চাইল্ড কেয়ারও শিখাই, এল্ডারলি কেয়ার শিখাই, চাইল্ড কেয়ার শিখাই, প্রতিবন্ধী সেবা দেওয়া শিখাই। তো ডে কেয়ার সেন্টারগুলিতে তারা কাজ করছে, বিশেষ করে ইপিজেডগুলিতে ওদের একটা বাধ্যবাধকতা আছে যে একটা ডে কেয়ার সেন্টার থাকতে হবে, সেখানে একজন কেয়ারার লাগবে। তো সেই সব জায়গায় আমাদের মেয়েরা ছেলেরা কাজ করছে। মোরওভার হোম কেয়ারে তো প্রচুর চাহিদা এখন। আপনি যেটা বললেন যে আমাদের দেশে এত এল্ডারলি পিপল আছে, তাদের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু কেয়ার গিভারের প্রয়োজন আছে। সেইটা যে শুধু ঢাকা শহরেই তা না, কিন্তু একটা প্রত্যন্ত অঞ্চলে, মনে করেন যে সেই সাতক্ষীরের একটা উপজেলায় একটা গ্রামে এক ভদ্রলোক হয়তো বসবাস করে, সে একটা বড় বিজনেসম্যান, তার 7 তলা বাড়ি আছে, ছেলেমেয়েরা দেশের বাইরে থাকে, সে ওই বাড়িতেই থাকতে চায়, কিন্তু স্ট্রোকের রোগী সে, তার ওখানে একটা কেয়ার গিভার দরকার। তার ওই সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, কিন্তু মানুষ পাবে কোথায়? কেয়ার গিভারটা পাবে কোথায়? তার সমস্ত কিছু থাকা সত্ত্বেও সে কিন্তু এই মানুষটা পাচ্ছে না। তা আমি ওই জায়গাটাই হাত দিয়েছি যে আমি ওই মানুষটা কিছু স্কিল মানুষ আমি তৈরি করে দিব। তৈরি করে সে যেখানেই হোক না কেন, সে বাংলাদেশে হোক আর বিদেশে হোক আর জাপান হোক, আসলে যে কোনো জায়গায় যাক না কেন, একটা মানুষকে তো একটা সেবা দিতে পারবে, একটা হিউম্যান বিইংকে যে সেবা দিবে। তাই আমি ডক্টর হিসেবে আমার তো এইমটা আমাকে শেখানো হয়েছে যে মানবতার সেবা করা। সেটা তো কে মুসলিম, কে হিন্দু, কে কালো, কে নিগ্রো, এগুলি তো কোনো ফ্যাক্টর না, মানুষকে সেবা দিতে হবে। এই যে কেয়ার গিভিং, কেউ যদি ধরেন যে এটা ট্রেনিং নিতে চায়, স্কিলটা সে অ্যাকোয়ার করতে চায় বা আপনার ইনস্টিটিউটে ট্রেনিং নিতে চায়, তো এখানে তাদের আসলে কি ধরনের কি এডুকেশন থাকা দরকার? এরকম কি খুব বেশি যে ইউনিভার্সিটি ডিগ্রি গ্রাজুয়েট এরকম? নো, এটা একটা স্ট্যান্ডার্ড সেট করেই দেওয়া আছে। হ্যাঁ, ওই যেটা বললাম যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA, তারা স্ট্যান্ডার্ড অনলি SSC পাস, মিনিমাম SSC পাস হলেই একটা ছেলে বা একটা মেয়ে এই কেয়ার গিভার কোর্সটা করতে পারবে। তো এবং এই যে ট্রেনিং শেষে আপনি ধরেন যে তারা, যেহেতু আপনি যেটা বলছিলেন যে অনেক চাহিদা আছে, আপনি এই যে 65-র উপরে 1,30,00,000, তো সেখান থেকে আমরা যদি ধরি যে 1 লক্ষ লোকেরও আসলে যদি দরকার হয়, সো 1 লক্ষ কেয়ার গিভার বাংলাদেশে দরকার আছে, বাট সেটা তো আসলে হচ্ছে না তৈরি। তো এই যে একটা যেহেতু চাহিদা আছে, সেই অনুযায়ী সাপ্লাই নাই,
তো কেয়ার গিভারদের কেমন তারা আয় করে থাকে ইউজুয়ালি, ধরেন যে ঢাকাতে যারা কাজ করছে? এখানে আমার অভিজ্ঞতার আলোকে বলছি, আমার ছেলেমেয়েরা যারা কাজ করছে, যারা ট্রেন্ড হচ্ছে, হ্যাঁ, এরা এবং এখনো এটা কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই চাহিদাটা বা মানুষ জানেও না, চাহিদাওটা ওইভাবেই হয় না। আর শহরে গুলশান, বনানী, ধানমন্ডি এই সমস্ত জায়গা থেকে যারা কেয়ার এই সার্ভিসটা নিচ্ছে, এরা 12 ঘন্টার জন্য ওরা ইউজুয়ালি 25,000 টাকা করে স্যালারি নিচ্ছে, এটা মিনিমাম। আর যদি কেউ যদি মানে 24 আওয়ার্স যদি থাকে, সেক্ষেত্রে তাকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হয়, আর তাকে 30,000 টাকা দিলে পরে আমরা এই কেয়ার গিভারদের সেখানে পাঠাচ্ছি। এবং সেটা তো হচ্ছে যে একদম শুরুতে এন্ট্রি লেভেলে, কারেক্ট, রাইট। সো আমাদের অনেক আপনার বাংলাদেশিরা, তরুণীরা যে আমরা দেখেছি যে স্পেশালি তরুণরা যে বিদেশে যায়, 10 লাখ 20 লাখ টাকা খরচ করে তারা মালয়েশিয়া, মিডল ইস্টের বিভিন্ন দেশে বা বিভিন্ন রুটে তারা ইউরোপে যাওয়ার চেষ্টা করে, অনেকে মানে যেতেও পারে না শেষ পর্যন্ত, খুব স্ট্রাগল। এই যে অনেকে আমরা শুনেছি যে মালয়েশিয়া, সৌদি আরবে ধরেন 20-25 হাজার টাকা আর্ন করে তারা, কিন্তু এই যে দেশের মধ্যেই যে ম্যাট্রিক পাস করা থাকলে হবে, তারপরে সে যদি একটা ট্রেনিং নেয়, কয় মাসের ট্রেনিং দরকার হয়? টোটাল 6 মাসের ট্রেনিং, 6 মাসের ট্রেনিং, 6 মাস ট্রেনিং করে সে যখন স্কিল হয়ে যাবে, তখন এর কিন্তু একটা বিশাল একটা অপরচুনিটি আছে বিদেশে। কারণ বিদেশে সেই পয়েন্টে আসছিলাম যে বিদেশে এটার কেমন অপরচুনিটি। কারণ আমরা জানি যে সব দেশে, আপনি ধরেন যে জাপানের কথা যদি বললাম আমি শুরুতে, যে ওদের 30% পপুলেশনের এদের বয়স হচ্ছে 65-র উপরে, যেটা দিনে দিনে বাড়ছে। তো জাপানে কিন্তু কেয়ার গিভারদের একটা বড় চাহিদা আছে, আমরা আগে থেকে জানি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপে। তো আপনি তো এটার সাথে আছেন, আপনার নিশ্চয়ই বিভিন্ন আরো এটার ডিটেল জানেন, কেমন চাহিদা আছে? এক কথায় বলতে গেলে প্রচুর চাহিদা। হ্যাঁ, তারা যেহেতু তাদের এল্ডারলি পিপল বেশি, ইয়াং জেনারেশন তাদের কমে গেছে, থাকলেও তারা বিভিন্ন রকম অন্যান্য প্রফেশনে চলে যাচ্ছে। কারণ আপনি জানেন যে কেয়ার গিভিং কাজটা কিন্তু সহজ না, অনেক মানে ধৈর্যের কাজ এবং অনেক কষ্টের কাজ, যার জন্য সে একটা সৌদি আরবের একটা শেখের ছেলে, সে কখনোই কেয়ার গিভারিং করবে না। হ্যাঁ, তার প্রথম কথা হলো যে তার এত ধৈর্য নাই, হ্যাঁ, এই কষ্ট করার মতো তার ইয়ে নাই, সামর্থ্য না, মানে মানসিকতা নাই। আর সেকেন্ড হলো যে তার পয়সা আছে, সে পয়সা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, সে তার বাবাকে দেখার মতো তার ওই সময় নাই। তারা কি করছে, কিন্তু ওই ভদ্রলোকের তো বাঁচতে হবে, তার পয়সা আছে, তারা কি করছে যে তখন এই কেয়ার গিভার নিয়ে যাচ্ছে। বিশেষ করে তারা ফিলিপিন, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, নেপাল এই সমস্ত সাবকন্টিনেন্ট থেকেই কিন্তু এই কেয়ার গিভারগুলি, কিন্তু বাংলাদেশ দিতে পারছে না। বাংলাদেশে আমরা তো শুরুই করছি 50 বছর পরে, বাংলাদেশের জন্মের আগে আমাদের মতো এটা আসেই নাই যে এই একটা স্কিল, এই একটা প্রফেশন, এটা ডেভেলপ করা উচিত। এটা আমরা তো সেটা শুরু করলাম, আমি বলতে পারেন যে আমার জানা মতে এই 2019 বা 18 এই দিক থেকে শুরু হয়েছে। এর আগে কেয়ার গিভারকে অর্গানাইজড ওয়েতে প্রশিক্ষণ দিয়ে স্কিল ম্যান পাওয়ার তৈরি করা এই উদ্যোগটাই তো ছিল না। তো তবু বলবো যে মন্দের ভালো জেনে আলহামদুলিল্লাহ যে এখন এটা শুরু হয়েছে, এখন প্রচুর ছেলেমেয়েরা ট্রেনিংটা করছে, যেহেতু বিদেশের চাহিদা প্রচুর, যে সে কারণে আমাদের এখানে কিন্তু। আপনার থেকে কি ট্রেনিং নিয়ে বিদেশে কেউ যাচ্ছে? গেছে, আচ্ছা, যাচ্ছে। আমরা শুরুতে কিছু ইংল্যান্ডে কিছু ছেলে মেয়ে গেছে, আর জাপানেও কয়েকজন ছেলে মেয়ে গেছে। এটা কিছু বাধা আছে, সেটা আমি হয়তো সাবসিকুয়েন্টলি আলাপ করবো। যে কি ধরনের বাধা আছে? বাধা হলো প্রথমত হলো যে ল্যাঙ্গুয়েজ বাধা। আমাদের এখানে যারা আসছে, আমরা হয়তো এসএসসি পাশে নিচ্ছি বা ইন্টারমিডিয়েট পাস নিচ্ছি, ইভেন বিবিএ এমবিএ করা ছেলেমেয়েরা আসছে, কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজে কিন্তু জাপানে গেলে তো জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, ওটা না শিখলে পরে ওরা, ইংল্যান্ডে গেলে ইংলিশটা জানতে হবে। হ্যাঁ, ওই যে একটা ল্যাঙ্গুয়েজ বাধাটা, এটা আমাদের হলো বড় বাধা। তো এইটা ওভারকাম করতে পারলে কিন্তু আমরা অনেক কেয়ার গিভার পাঠাতে পারবো। সেকেন্ড বাধাটা হলো যে আমাদের সরকারি পর্যায় থেকে এরকম একটা পেট্রোনাইজেশন এখনো এরকম শুরু হয়নি। আমাদের ছেলে মেয়েদেরকে যারা যাচ্ছে তারা ওই বেসরকারিভাবে যাচ্ছে। আর আপনি যেটা বললেন যে যাওয়ার সময় কেউ 15 লাখ, কেউ 20 লাখ, যেভাবে পারে তারা এইভাবে, তোমাকে নিয়ে যাব কেয়ার গিভার হিসেবে, তুমি 20 লাখ টাকা দাও, 25 লাখ টাকা দাও। এত টাকা তো সবার তো হয় না। তো এটাও যদি আমি বলবো যে একটা যদি নীতিমালার মধ্যে যদি চলে আসে, সরকারের যদি এখানে একটা লেজিসলেটিভ একটা ইয়ে থাকে, তাহলে পরে কিন্তু এটা একটা সে কানাডা যেতে কত টাকা, হয়তো 4-5 লাখ টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা, সেখানে তারা 15 লাখ 20 লাখ টাকা। বেসিক্যালি তো প্লেন ফেয়ারটা লাগে, বাকি তো কোনো জিনিস আসলে লাগে না। কিন্তু আমাদের দেশে এটা হচ্ছে, পাশের দেশে নেপালে ওরা যে টাকা দিয়ে ওদের ছেলেমেয়েরা যায়, আমাদের সেখান থেকে 10 গুণ বেশি খরচ।
তো এটা একটা বড় বাধা। মানে এখানে আপনি সরকারের একটা মানে কি ইন্টারভেনশন সেটা দরকার। জি, হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সরকারও যথেষ্ট আগে এসছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারাও অনেক কিছু প্রোগ্রাম নিয়েছে। আচ্ছা, থার্ড বাধা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের এই কোর্সটা তো এখন পর্যন্ত যেহেতু কেয়ার গিভার হিসেবে সরকারিভাবে কোনো চাকরির সুযোগ কিন্তু এখনো তৈরি হয় নাই। হসপিটালগুলিতে ডাক্তারি নিয়োগ দেওয়া হয়, নার্স নিয়োগ দেওয়া হয়, ইভেন আয়া ওয়ার্ড বয়ে কিন্তু নিয়োগ দেওয়া হয়, কিন্তু কেয়ার গিভারের কোনো নিয়োগ নাই। ইভেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা ম্যাটসে থেকে পাশ করে ওদেরও কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার হিসেবে তাদের পোস্ট আছে, তারা সেখানে কাজ করে। ওরা ওই স্বপ্নের থেকে কিন্তু পড়ে, ইনস্টিটিউটগুলিতে যায় যে পড়াশোনা করব, ট্রেনিং করব, করে এসে আমি চাকরিটা পাবো। এখন পর্যন্ত কেয়ার গিভারদের এরকম পোস্ট কিন্তু তৈরি হয় নাই। যদি আমি শুনেছি যে গভর্নমেন্ট লেভেলে চিন্তা ভাবনা হচ্ছে যে হসপিটালগুলোতে কেয়ার গিভার পোস্ট তৈরি করার জন্য, যখন তৈরি হবে তখন কিন্তু ছেলেমেয়েরা আসবে। এখন বড় বাধা যেটা বলছিলাম যে এখন সে আসলো, কোর্সটা করবে, করার পরে আমার কোথায় কর্মসংস্থান হবে, প্রথমে এসে আমাদের জিজ্ঞেস করে যায় আমি করে কি করবো, কোথায় যাবো। রাইট, হ্যাঁ, স্বাভাবিকভাবে বলে। এবং তখন আমরা বলি যে সেক্টরে সে কনভিন্সড হয় না যে ঠিক আছে আমি একটা হোম কেয়ার দিতে গেলাম, হ্যাঁ আমি পাইলাম 25,000 টাকা স্যালারি, কিন্তু দুদিন পরে পেশেন্টটা মরে গেল বা কোনো কারণে আমার সাথে তার অ্যাডজাস্ট হলো না, হ্যাঁ, যে আমার সার্ভিসে তার পছন্দ হলো না, অথবা তারা এমন আচরণ করলো যে একটা কাজের মেয়ের মতো ব্যবহার করা শিখলো, আমি সেখানে টিকতে পারলাম না, তাহলে তো আমি তো আবার বেকার হয়ে গেলাম। মানে এরকম অনেক প্রশ্ন আমাদের কাছে আসে। তারপরেও এখন আসছে এই জন্য যে ওই যে আপনি যেটা বললেন যে বিদেশে সারা ওয়ার্ল্ডে প্রচুর চাহিদা কেয়ার গিভারদের। তো আপনারা নিজেরা ধরেন যে অনেক সময় আমরা ধরেন যে আপনি এটা যেহেতু ট্রেন করছেন ম্যান পাওয়ার, আপনারা তো জবও এক্সপ্লোর করতে পারেন না, যে বিদেশে বিভিন্ন যেখানে ডিমান্ড আছে তাদের সাথে কমিউনিকেট করা, এবং এখানে আপনি শুধু ট্রেনিংটা না, ওই দেশের কিছু বেসিক ল্যাঙ্গুয়েজের ট্রেনিংটাও যদি দিয়ে আপনারা কি সরাসরি লোকজনকে বিদেশে পাঠাতে পারেন, বা এখানে কোনো বাধা আছে? সম্ভব, কোনো বাধা নাই, বরং উল্টা আছে যে কিছুদিন আগে বিএমইটির ডিজি ছিলেন মিস্টার শহীদুল ইসলাম না শহীদুল আলম, উনি আমাকে দেখে বলছিল যে ভাই আপনারা তৈরি করতেছেন, আমার এখানে এসে লাইসেন্স নিয়ে যায় লোকজন, লাইসেন্স নিয়ে গিয়ে আদম ব্যাপারীগিরি করতেছে, আপনি তৈরি করতেছেন, আপনি কেন আমার লাইসেন্সটা নিচ্ছেন না? একটা ইউনিভার্সিটির প্রফেসর ভিসি কেন আমার লাইসেন্সটা নেয় না? রাইট, তাহলে ভিসি নিজে তৈরি করতে সে পাঠায় দিক, আপনি পাঠান, তো আপনি একটা লাইসেন্স নেন। সে আমাকে উৎসাহিত করেছে যে লাইসেন্স নেয়, কিন্তু লাইসেন্স নিতে গিয়ে দুইটা কারণে আমার নেওয়া হলো না। প্রথম কথা হলো যে কিছু আর্থিকভাবে ওদের কিছু সিস্টেম আছে যে 30 লক্ষ টাকা ডিপোজিট রাখতে হবে, তারপরে কিছু প্রশাসনিক জটিলতা আছে। সেকেন্ড হলো যে আমার ওইটা বড় কথা, বড় এটা হলো যে আমি তো ট্রেনিং নিয়ে আসি, কোয়ালিটি ট্রেনিং কীভাবে ইমপ্রুভ করা যায় সেইটার দিকে আমার নজর। আমি যদি এখন আজকে দুবাই যাই, কালকে জাপান যেতে হবে, কালকে পরশুদিন হয়তো কানাডা যেতে হবে, এক্সপ্লোর করতে হবে, জব এক্সপ্লোর, সেই সুযোগটা আমার নাই, ওই সামর্থ্য নাই বা আমার সেই সময়ও নাই। তাহলে কি হচ্ছে, আমাকে কারো না কারোর উপরে নির্ভর করতে হবে যারা আমাকে জবটা এনে দিবে। আর বাংলাদেশ সরকারেরও এখনো পর্যন্ত ওরকম এতটা হয় নাই যে তাদেরই করার কথা এই জব। অন্যান্য দেশে যেটা হয়, নেপাল বলেন, এই নেপালটা অনেক আগায় গেছে, তারা সরকারি পর্যায়ে তারা এই যে দেশ বিদেশে ঘুরে 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 এই জব অপরচুনিটিগুলো নিয়ে আসে, তারপরে এদেরকে তারা সরকারিভাবেই পাঠাচ্ছে, যার জন্য খুব চিপ, খুব ইজিলি যাচ্ছে। হয়তো আমাদেরও হবে ইনশাল্লাহ, আমরা হতাশ হই নাই। আমি ব্যক্তিগতভাবে হচ্ছে না, এটা তো এই সেক্টরে আপনি ইনশাআল্লাহ হবে, অনেক বেশি প্রতারণা হয়ে থাকে। হ্যাঁ, এই হবে এই আশায় কিন্তু আমি একটু অপটিমিস্টিক অলওয়েজ, হবে এই আশায় কিন্তু আমি এই যে আজকে 5-6টা বছর যাবত ধরে আছি, লেগে আছি, এখনো হাল ছাড়ি নাই। অনেক সময় মনে হচ্ছে যা ছেড়ে দিই, হ্যাঁ আর পাই না। আমার মেয়েও বলে যে বাবা রাখো তো, আর স্ট্রেস নিও না, হ্যাঁ চলে আসো আমার কাছে চলে আসো। কিন্তু আমার মেয়ে বিদেশে থাকে, অস্ট্রেলিয়াতে থাকে, যেতে বলে, বলছে না রে আমি গেলে বলতে আমি না কমফোর্টেবল থাকবো, কিন্তু আমি যদি 10টা ছেলে মেয়েকে তৈরি করতে পারি, এই 10টা ছেলে মেয়ে একটা অসুস্থ মানুষের পাশে গিয়া নিজের মেয়ের মতো বা মায়ের মতো সেবা দিয়ে তাকে সুস্থ করে তুলবে। মানে এখানে কি আপনার ব্যবসায়িক উদ্দেশ্য থেকে মানবিক দিকটা আমার মানবিকতাটা কাজ করছে আপনার বেশি? আমার বেশি কাজ করছে, কারণ আল্লাহর রহমতে আমি ধরেন ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, আমার এত লায়াবিলিটিস নাই, যা কিছু আছে এটাতে আমার ডাল ভাত চলে যাচ্ছে, একটা পেনশন পাই, আমার এটাতে আমার একটা কমফোর্টেবল লাইফ কিন্তু আমি কাটাতে পারবো বাকিটা জীবন যদি সুস্থ থাকি। আর যদি এই যে সুস্থতা আছে এটার মধ্যে থেকে যদি আমি কিছু মানুষ তৈরি করে দিয়ে যেতে পারি,
তাহলে ওই পরিবারটা বেকারত্ব দূর হবে, একটা ছেলের এমপ্লয়মেন্ট হবে, তার সে বিদেশে গিয়ে তার একটা ফিউচার চেঞ্জ হবে, আর আমাদের মানুষগুলি সেবা পাবে। এটা হলো মূল ইয়ে। যে এই যে কেয়ার গিভিং নিয়ে কি বাংলাদেশে ধরেন যে মানুষের ধারণাটা কি অনেক সময়, কারণ ধরেন যে মেয়েরা কেয়ার গিভিং বা হোম কেয়ারে হয়তো ছেলেদের থেকে বেটার পারফর্ম করতে পারে, তো সেখানে কি এই ধরনের ধরেন যে মেয়েদের এগুলো শেখা বা তাদের চাকরি করার ক্ষেত্রে কি যেহেতু আমাদের মানে সামাজিক কোনো বাধা অন্তরায় কি আছে এখানে? বিশাল। কিরকম? বিশাল অন্তরায়। সেটা হলো যে আমরা এখন পর্যন্ত বাংলাদেশে আমরা কি করি, শুধু বাংলাদেশ না, আমি মনে করি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এসব জায়গায় আমরা কাজকে বিভিন্ন ক্যাটাগরাইজ করে ফেলি। যে একজন ক্লিনার, ও তো জাত গেছে, ও তো সুইপার। হ্যাঁ, একজন কোবলার, যে হয়তো জুতা সেলাই করে, ও তো মুসি। আমাদের দেশেও এইরকম কাজ কি করা হয়, ও কেয়ার গিভার, ও তাহলে এটা ছোট চাকরি, ছোট কাজ, এটা কাজের মেয়ের কাজ। হ্যাঁ, এই যে সামাজিক একটা যে কি বলে ট্যাবু রয়ে গেছে, এইটাকে ভাঙতে পারছে না আমাদের ছেলেমেয়েরা। পারছে না কিভাবে? যে সে আমি একটা ছেলে বা একটা মেয়েকে দিলাম একটা জায়গায় কাজ করতে, ওখানে গেলে সে মনে করতে যে আমি একটা কাজের মানুষ পেয়ে গেছি। তার বা যারা চাকরি দিচ্ছে তাদের অ্যাটিটিউডটা কি ওরকম, তাদের কাজের লোকের মতোই। কারেক্ট। আবার অন দ্য আদার হ্যান্ড ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্টরাও তারা কিন্তু ওইভাবে এখনো মোটিভেটেড না। সে মনে করছে যে আমার জবটা যেটা হয়েছে এটা তো কাজের মানুষের কাজ, আমি তাহলে তো কাজের মানুষ হয়ে গেলাম। হ্যাঁ, যে কারণে এরাও কিন্তু অফার করলেও, আমি তো আমার কাছে প্রতিদিন অনেক অফার আসে যে ভাই আমার একটা কেয়ার গিভার দেন, আমার একটা কেয়ার গিভার দেন। আমি যখন আমার ছেলেমেয়েদেরকে বলি, হ্যাঁ, তারা স্যার এটা করবো না, ওইটা করবো না, আবার করলেও ঢাকায় করবো, ঢাকার বাইরে গিয়ে করবো না। তো নানান রকমের এই সমস্ত চ্যালেঞ্জগুলি কিন্তু আমাদের রয়ে গেছে। তো এটা দূর করার জন্য আসলে কি দরকার? সরকারের কি ধরেন যে সরকার তো বিভিন্ন ইস্যুতে ক্যাম্পেইন করে থাকে, সচেতনতামূলক প্রোগ্রাম নিয়ে থাকে, তো কি কি আসলে করা দরকার? একবারে এক নম্বর কাজ ট্যাবুটা ব্রেক করার জন্য। ট্যাবু, ওটার প্রসঙ্গে পরে আসি। এটা ব্রেক হবে যদি এক্সাম্পল দিয়ে বলি। দেখেন, একটা সময় আমরা ছোটবেলা দেখেছি যে নার্সিং পড়তে কেউ আসতো না। একটা গ্রাম থেকে একটা নার্স পড়তে গেলে, নার্সিং পড়তে গেলে সেই নেতিবাচক ধারণা ছিল, জিডি পড়ে যেত যে ও অমুকের মেয়ে নার্সিং পড়তে গেছে, সি সি সি। এই নার্সিং পড়ে কি করবে? যে একটা মানুষের মাথায় হাত দিয়ে পানি দিবে, মাথায় হাত দিয়ে জ্বর দেখবে, এটি করবে। এর চেয়ে জাত যাওয়ার মতো কাজ আর নাই। এবং আমি জানি যে আমার গ্রামে, আমি ছোটবেলা গ্রামে বড় হয়েছে, সেখানে একটা মেয়ে রাজশাহী নার্সিংয়ে পড়তে গেল, পুরা গ্রাম ওই বাবাটাকে একঘরে করে দিল যে আমাদের মেয়ে তো নার্সিং পারেছি। তো সেইখান থেকে আজকে নার্সিং কিন্তু আজকে এই পর্যায়ে আসছে। এখন নার্সিংয়ে মাস্টার্স করানো হচ্ছে, স্পেশাল নার্সিং হচ্ছে, বিদেশে প্রচুর চাহিদা আছে, একটা সম্মানজনক অবস্থায় কিন্তু গেছে। এখানে গভর্নমেন্টের একটা বড় একটা রোল আছে। কি রোল? সেটা হলো যে এই নার্সদের জন্য আপগ্রেডেশন করার জন্য তাদেরকে সেকেন্ড ক্লাস মর্যাদা দেওয়া হয়েছে। যথেষ্ট পরিমাণে সরকারি পোস্ট তৈরি করা হয়েছে বিভিন্ন হসপিটালে, যার জন্য একটা ছেলে বা একটা মেয়ে দেখছে না নার্সিং পড়লে আমার চাকরি। প্রাইভেট সেক্টরে তো প্রচুর হসপিটাল হয়েছে। তো এখন আমি ওইটাই বলছি যে যদি বাংলাদেশ গভর্নমেন্ট, সরকার যদি হসপিটালগুলিতে বেশি না 5টা করে পোস্ট যদি তৈরি করে দেয়, কেয়ার গিভারের পোস্ট তৈরি করে দেয়, যে এরা তো মূলত নার্সিং এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, তো তাহলে সেবার মানটা বাড়বে। আর এই যে হিউজ পরিমাণ ছেলেরা কিন্তু সরকারি চাকরি দিয়েতে কিন্তু তারা কিন্তু আসবে, এবং তারা এখনো হসপিটালে কাজ করতে তাদের কোনো আপত্তি নেই, তারা খুবই ইন্টারেস্টেড। আমাকে একবার মাঝখানে বার্ডেম হসপিটাল থেকে আমার বললো যে আমাকে 30 জন কেয়ার গিভার দাও। আমি আমার ফেসবুকে ওটা কি বলে গ্রুপ আছে না, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ, গ্রুপে দিয়ে দিলাম যে বার্ডেম হাসপাতালে 30 জন কেয়ার গিভার লাগবে, তোমরা কে কে ইন্টারেস্টেড করতে। 98% নট যে স্যার আমি করতে চাই। হোয়ারাজ ঢাকা শহরে আমি 30,000 টাকা 35,000 টাকা স্যালারি দিব, হ্যাঁ, একটা পেশেন্ট, স্ট্রোকের পেশেন্ট বিছানায় পড়ে আছে ধানমন্ডি এলাকায়, একজনও নক করে না। হ্যাঁ, কিন্তু ওই যে এটা হলো যে বাসায় কাজ করলে তো আমি তো কাজের মানুষ হয়ে যাবো। অন দি আদার হ্যান্ড ওই যে সে যে বাসায় যাদেরকে সেবা দেয় তাদের অ্যাটিটিউডও অনেক প্রবলেম আছে। এটা আমরা খুব ফেস করছি এই প্রবলেমটা। রাইট। সো অজিত ভাই, আমরা আলোচনা একটু শেষের দিকেই একদম আলোচনা। সো এটা এই যে এই পেশাটা আপনি ধরেন যে
সম্ভাবনাটা আমরা যদি একটু বলি যে আমাদের এই যে তরুণ তরুণীরা খুব ডেসপারেট থাকে বিদেশে যাওয়ার জন্য, সো বিদেশেই যদি যায় একটা কেয়ার গিভিংয়ের জন্য, যদি এই যে আপনার ইনস্টিটিউট 6 মাসের ট্রেনিং দিচ্ছে, এরকম আরও কিছু ইনস্টিটিউট হয়তো আছে, সো আপনি তাদের প্রতি কি পরামর্শ দিবেন আমাদের তরুণদের যে বিদেশে যাচ্ছেন যান, কিন্তু এই ধরনের একটা স্কিল নিয়ে গেলে কি সুবিধা তাদের হতে পারে, আপনার তাদের প্রতি কি মেসেজ? এখানে আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আমি তার আগে আমি সরকারকেও ধন্যবাদ দিতে চাই, কারণ সরকারও চিন্তা করছে যে এই ধরনের স্কিল ডেভেলপ করা দরকার, কিন্তু ডেভেলপ করতে গেলে প্রথম বাধা হলো যে এই ছেলেমেয়েগুলি সাধারণত গরিব ঘরের ছেলে মেয়ে আসে, তো তাদেরকে যদি একটু ইনসেন্টিভ দেওয়া হয়, তাদের যদি একটা বৃত্তি দেওয়া হয়, তাহলে তারা প্রশিক্ষণটা নিতে পারবে। এই দিক থেকে কিন্তু সরকারের NSRDF ফান্ড আছে, আর অন্যান্য গভর্নমেন্টের ডোনারদের কিছু কিছু ফান্ড আছে, এরা কিন্তু স্কিল ডেভেলপমেন্টে তারা সহায়তা করছে, এবং ইনস্টিটিউটগুলি কিন্তু অল্প খরচে বা বিনা খরচেই তাদেরকে কিন্তু ট্রেনিংটা করাতে পারছে। এতে করে আমাদের কিন্তু স্টুডেন্ট সংখ্যা এখন আসছে, ছেলেমেয়েরা আসছে এই ট্রেনিংটা করার জন্য। সেকেন্ড হলো যে বাইরে যাওয়ার ব্যাপারে একটা কোম্পানি আমার সাথে যোগাযোগ করেছে, তারা নিউজিল্যান্ডে কিছু কেয়ার গিভার পাঠানোর অফার পেয়েছে, 36 টোটাল। তারা বলছে আমরা 36 কেয়ার গিভার নিব নিউজিল্যান্ডে, আপনি আমাকে কেয়ার গিভার দেন, শর্ত হলো কেয়ার সার্টিফিকেট থাকতে হবে এবং IELTS 5.5 থেকে 6 থাকতে হবে, এই দুইটা। তো আমি বলবো যে ফার্স্ট ক্লাস, আমি তো কেয়ার গিভার তৈরি করে দিতে পারবো ইজিলি, তো তুমি তাহলে ল্যাঙ্গুয়েজটা করাও। এখন আমরা একটা MOU করেছি, MOU করে উনি কি করে, ওনার ওখান থেকে কিছু স্টুডেন্ট যারা বিদেশে যেতে চায় উনিও তাদেরকে মোটিভেট করে আমার এখানে পাঠিয়েছে, আমারও কিছু স্টুডেন্ট আছে, আমরা এটা নিয়ে 24 জনের একটা ব্যাচ করেছি। এই 24 জনের ব্যাচকে ওরা ওদের পয়সায় পড়াচ্ছে, মানে এই IELTSটা করাচ্ছে, সপ্তাহে 3 দিন টিচার আসে, এই খরচটা দেয় হলো এই কোম্পানি। আচ্ছা, টিচাররা এসে আমার স্টুডেন্টদেরকে সপ্তাহে 3 দিন করাচ্ছে, ইংলিশ করাচ্ছে, আর আমি তো কেয়ার গিভিংটা শিখাচ্ছি এখানে। এতে করে আগামী জানুয়ারিতে আশা করছি যে এই ব্যাচটা বের হবে, বের হলে তারা মোটামুটি কনফিডেন্ট যে তারা এই ব্যাচটাকে এখান থেকে 24 জন না হলে অন্তত 10 জন 12 জনও যদি নিয়ে যেতে পারে, তখন কিন্তু আমাদের এই যে একটা হয়ে যায়, আমাদের একটা এক্সাম্পল হবে। তখন কিন্তু মানুষজন কিন্তু চিন্তা করে, না সত্যিই তো কেয়ার গিভার পড়লে পরে বিদেশে যাওয়া যায়। এখন তো আমরা যতই বলি না কেন, চাহিদা আছে, চাহিদা আছে, চাহিদা আছে, 1 লক্ষ কেয়ার গিভার নেবে জাপান, 1 লক্ষ নেবে বিদেশে, কিন্তু না, সিইং ইজ বিলিভিং, না দেখা পর্যন্ত কেউ কিন্তু হচ্ছে না। যখন দেখা যাবে না 10টা ছেলে গেছে। আর জাপানের ব্যাপারে আমি বলি যে জাপানে যাওয়ার একেবারে একমাত্র বাধা হলো তাদের ল্যাঙ্গুয়েজটা, ভাষা। অবশ্যই এই দিক থেকে সুবিধা হলো যে আমাদের ছেলেমেয়েরা ইংলিশে কিন্তু বেসিকটা তার রয়ে গেছে, কারণ যেদিন মা ক খ শিখাইছে সেদিন ABCDও শিখাইছে। সো জন্মের পর থেকে সে কিন্তু ইংলিশটার সাথে কনভার্সেন্ট হয়ে আসতেছে। অন দি আদার হ্যান্ড একটা জাপানি ল্যাঙ্গুয়েজ যখন করতে যাচ্ছে, আজকে এসে ক খ শেখা শুরু করছে, যার জন্য জিনিসটা তাদের জন্য অনেক কষ্টের, অনেক সময় অনেক হাল ছেড়ে দেয়, দূর এটা আমার দ্বারা হবে না। যারা লেগে আছে সেই সংখ্যা কত, খুব বেশি না। আবারও বলবো যে না, তারপরেও সরকারের তরফ থেকে কিছু কিছু আসছে। এই যে NSD এর কথা বললাম, NSD তারা কোর্স ডেভেলপ করছে যে জাপানি শিখাবে, আমাদের মতো প্রতিষ্ঠানগুলিকে তারা জাপানি শেখানোর জন্য তারা আমাদেরকে সহায়তা করবে। আমাদের ছেলেমেয়েদেরকে আমরা জাপানিও শেখাবো, তারপরে কেয়ার গিভিংও শেখাবো। তাহলে কি হবে, এই ছেলেরা কিন্তু সহজেই জাপানেও যেতে পারবে। রাইট। আপনি আগামী 5-10 বছরে বাংলাদেশের কেয়ার গিভার এই সেক্টরের আসলে চিত্রটা আপনি কোথায় দেখতে চান, যেহেতু আপনি একজন পায়োনিয়ার হিসেবে কাজ করছেন? আমি আগেই বলেছি আমি খুব অপটিমিস্টিক একটা মানুষ, আমি খুব আশাবাদী যে এই সেক্টরটাকে নিয়ে, যে কারণে এখন পর্যন্ত এই সেক্টর আমাকে ধরে রাখতে পেরেছে। অনেক অফার আসছে, আসো হসপিটাল করি, মেডিকেল কলেজ করি, এই করি সেই করি, আমি যাই না। আমি বলছি না, আমি এই ছোট কাজটাই করব, একদম গ্রাসরুট লেভেলে এই কাজটা আমি করব। হেলথ কেয়ারে আমি মনে করি যে এর চাইতে বড় ভূমিকা রাখা হবে না, তো সেই হিসেবে আমি করছি। এবং যেহেতু কেয়ার গিভারদের মানুষ থাকলে কেয়ার গিভারের চাহিদা আছে, মানুষ থাকলে মানুষ বৃদ্ধ হবে, বৃদ্ধ হলে তারা অসুখ বিসুখ হবে। সুতরাং কেয়ার গিভারের চাহিদা হলে একবার এটা একটা ইমার্জিং একটা সেক্টর, আমাদের সবসময় বাড়বে। বরং একটা সময় আমরা দিতে পারবো না, কারণ এখন তো দেখেন আমাদের বিশাল একটা জনসম্পদ আছে, জনশক্তি আছে, একে যে সম্পদে রূপান্তরিত করলে পরে কিন্তু স্কিলকে দিলেই চলে যেতে পারবে, অনেক পয়সা আর্ন করতে পারবে। কিন্তু এই 2040 সালের পরে দেখা যাবে আমাদেরই কিন্তু ইয়াং জেনারেশন কমে যাবে, আমাদের এল্ডারলি পিপল বেড়ে যাবে, তখন আমরাই হয়তো দেখা যাবে আমাদের প্রয়োজনে রাখতে হবে, আমরা দিতে পারবো না। তো এখন একটা বিশাল অপরচুনিটি, আমরা যদি এক্সপ্লোর করতে পারি দেশ বিদেশ থেকে, যেন ফিলিপিনরা তো একটা মানে ফিলিপিনে উঠেই গেছে এই সেক্টর দিয়ে,
নেপাল এখন পাশের দেশ নেপাল, তারা এখানে হাজার হাজার পাঠাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই কেয়ার গিভার। তো আমি তো এটা নিয়ে কাজ করি, আমি এটাই জানি। তো তাতে করে হচ্ছে কি যে ওদের ইকোনমি কিন্তু ওইভাবে ডেভেলপ করে যাচ্ছে। আর একটা সময় এরা এখন তৈরি হবে, তাহলে এরা তো দেশের মানুষগুলো সেবা দিবে, সবাই তো আর বিদেশে যাবে না। এবার হয়তো 50% চলে যাবে, 50% দেশে যাবে, 50% মানুষই তো আমার এই অসহায় রোগীকে সেবা দিবে। তো উইথ দ্যাট ভিউ লেগে আসি আর কি, চেষ্টা করছি। শেষ প্রশ্ন একদম, যে তরুণ প্রজন্মকে এই কেয়ার গিভিং পেশায় যুক্ত করতে আপনারা আসলে কি পরামর্শ খুব সংক্ষেপে বলবেন? পরামর্শ হলো, প্রথমত যেটা বলেছি যে এদেরকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে হবে। সরকার যদি বিভিন্ন সেক্টরে যদি পোস্ট ক্রিয়েট করে, না চাহিদাটা তো আছেই, শুধুমাত্র সরকারের মধ্যেই যে চাকরিটা থাকতে হবে তা না, প্রাইভেট সেক্টরে তো আপনি অনেক চাহিদা আছে। যে এটা সরকারিভাবে, তাহলে পরে এটা একটা বিশাল একটা ব্রেক থ্রু হবে, সবাই আসবে, না চাকরি করা যাবে, একটা ইয়ে আছে। সেকেন্ড হলো যে প্রাইভেট সেক্টর করতে হলে একটু মোটিভেশনের দরকার আছে, অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, যেটা এই আপনারা যেটা করছেন আর কি। আপনাদের মাধ্যমে যখন মানুষ জানবে যে হ্যাঁ তোমার বিপদের মুহূর্তে তোমার পাশে থাকার জন্য একটা মানুষ আছে, একটা প্রফেশন আছে, দ্যাট ইজ কেয়ার গিভার। হ্যাঁ, এই কেয়ার গিভার তৈরি মানে হচ্ছে বাংলাদেশে, তোমরা এটা নাও এবং তাদের সাথে কী বিহেভিয়ার করবা, হ্যাঁ সেই জিনিসটা। যে আমি ছোট্ট করে একটু উদাহরণ দিই, একটা কেয়ার গিভারকে আমি দিয়েছিলাম একটা বাসায়। তো উনি বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ছিলেন, উনি ডায়াবেটিক ছিলেন, খুবই অসুস্থ ছিলেন, উনি স্ট্রোক করে বিছানায় পড়েছিলেন, তার পিঠ পচে গেছে একেবারে বেডসোর হয়ে। সেখানে আমি একটা কেয়ার গিভারকে দিলাম। তার 3টা ছেলে মেয়ে দেশের বাইরে থাকে, ছোটো মেয়েটা দেশেই ছিল, উনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি করতেন। দিলাম, ওখানে দেওয়ার পরে এই মেয়েটা ওখানে গিয়ে টিকতে পারলো না, কারণ ওই যে ফ্যামিলিতে যারা, সংক্ষেপে বলি, ও যেদিন গেছে রাতে কোথায় থাকবা, তো আমাদের থাকার জায়গায় তুমি তাহলে বারান্দায় পার্টি নিয়ে থেকো, একটা বিয়ে পাস সেটা মেয়ে, তুমি বারান্দায় থেকো, পার্টি নিয়ে থেকে। সকালবেলা সে যাওয়ার সময় বললো, ও সকালবেলা কাজের বুয়া আসছে পরিষ্কার করতে, এই কালকে থেকে তোমার আর আশা লাগবে না, আমরা মানুষ পেয়ে গেছি। হ্যাঁ, মানে আরো উদাহরণগুলো আমি দিলাম না। এইটা হলে পরে তাহলে একটা কেয়ার গিভার কি করে ওই বাবাকে সেবা দিবে? মানে আমাদের সচেতনতার বিশাল অভাব আছে। তো এরা যদি মানুষ যদি এইভাবে নেয় যে না, সে আমার বাবাকে আমার মাকে আমার জায়গায় সাহায্য করতে আসছে আমাকে, হ্যাঁ, তাহলে পরে কিন্তু এই সেক্টর এবং শুধু সম্মান দেবে। আবার পক্ষান্তরে আমি খুব ভিভিআইপি একজনের নাম বলতে পারি, বলবো না এখন, ওনার জন্য আমি একটা কেয়ার গিভার দিয়েছিলাম। উনি কখনোই তাকে মা ছাড়া বলতো না, যখন ইভেন তার খাবার টেবিলে স্বর্ণা আসো আসো মা, আমার সাথে বসো, আমার সাথে খাও। এখন এই মেয়ে তো পাগল হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু আমরা ওই জায়গায় যেতে হলে মোটিভেশন দরকার আছে, অ্যাওয়ারনেস দরকার আছে। এটা যদি আপনাদের মাধ্যমে যদি আমরা করাইতে পারি, আমার মনে হয় এই প্রফেশনটা এখন খুব আমাদের আসলে অনেক কিছুতেই মানসিকতা পরিবর্তন দরকার, এবং স্পেশালি এটা যেটা আপনি খুব সুন্দর উদাহরণ দিয়ে বললেন, আমাদের আসলে এখানে সচেতনতার অভাব আছে, আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। কেয়ার গিভিং এটা একটা স্পেশালাইজড কাজ, কেউ যে ইউনিভার্সিটি থেকে MA পাস করে আসলো সে এটা পারবে নট দ্যাট, তাই না? এটা এক ধরনের এক্সপার্টাইজ দরকার হয়, স্পেশালাইজ দরকার হয়। সো আমরা আপনার আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে আসলে এটার যে অনেক চাহিদা আছে, বাংলাদেশি পেশাদার কেয়ার গিভারের প্রয়োজনীয়তাটা দিন দিন বাড়ছে। তো এবং এই পরিবর্তনের অগ্রভাগে আপনার কেয়ার গিভার ইনস্টিটিউট অফ বাংলাদেশ, আপনি ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডক্টর মোহাম্মদ বাশিদুল ইসলাম, এটা নিয়ে আপনি অনেক যেমন আসলে আশার কথা শোনালেন আপনি, যে আমাদের দেশেও একটা হিউজ চাহিদা আছে, বিদেশে তো এটা আগে থেকেই শুরু হয়েছে এবং দিনে দিনে এটা বাড়ছে। সো আমাদের আসলে বেসিক কিছু স্কিল এবং ভাষার জানা থাকলে কিন্তু বিদেশেও আমরা আমাদের লোকজন প্রচুর যেতে পারে এবং তারা অনেক বেশি টাকা আর্ন করতে পারে দেন যেটা মালয়েশিয়া বা মিডল ইস্টের কান্ট্রিতে তারা খুব লো এন্ডের কাজ করে তারা যেটা আয় করছে তার থেকে অনেক বেশি আয় করতে পারে, এরকম একটা সম্ভাবনা। এবং দর্শক, এটার জন্য কিন্তু আপনার আসলে গ্র্যাজুয়েট হওয়া দরকার নাই, জাস্ট আপনি ম্যাট্রিক পাস হলেই চলে। তারপরে 6 মাসের একটা ট্রেনিং নিয়ে কিন্তু আপনারা যদি বিদেশে যান, আপনাদের জীবন, আপনাদের পরিবার, সেগুলো কিন্তু আসলে তা সবার জন্য একটা ব্রাইট ফিউচার সম্ভাবনাটা দেখা দিতে পারে। সো এক লাইন যোগ করি, সেটা লাগে যে শুধু ভালো আর্ন করবে না, এখন বিদেশে তারা যেটা ওদের এতটাই প্রয়োজন যে তারা সিটিজেনশিপ দিয়ে নিয়ে যাচ্ছে।
কানাডাতে গেলে অন অ্যারাইভাল সিটিজেনশিপ পাওয়া যায়। তারপরে এই যে আমি নিউজিল্যান্ডের কথা বললাম, সেইখানে যদি একটা কেয়ার গিভার যায় তাকে সে তার স্পাউস নিয়ে যেতে পারবে, স্বামী বা ওয়াইফকে নিয়ে যেতে পারবে। 17 বছরের নিচে 2টা বাচ্চা পর্যন্ত তারা নিয়ে যেতে পারবে সাথে, একই সাথে ভিসা পাওয়ার সাথে সাথে নিয়ে যেতে পারবে। এবং ওইখানে যাওয়ার পরে তার বাচ্চা কাছে সে স্কুল কলেজে ভর্তি করবে, ওখানে যে সে সিটিজেনশিপ পাবে, তার বাচ্চা কাছে নিউজিল্যান্ডার বড় হবে। এটা একটা বিশাল একটা কিন্তু একটা অপরচুনিটি। রাইট। বাসের টিকিটটা কেটে দিও, নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনার মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা দর্শকদের সাথে সেটাই শেয়ার করছি যে আসলে অনেক সম্ভাবনা আছে। তো আমাদের আসলে কিছু স্কিল আমাদের থাকতে হবে, এবং আমরা জানলাম যে দেশে যাবেন দর্শক, সেখানে তো আসলে ভাষাটা জানা, বেসিক লেভেলটা জানাটা সেটাও জরুরি, আদারওয়াইজ তো কারোর সাথে কমিউনিকেট করা যায় না। তো এগুলো করলে কিন্তু আপনারা অনেক সম্মানজনক চাকরি পেতে পারেন, অনেক বেশি আর্ন করতে পারেন, যেটা মিস্টার বাসিদুল ইসলাম বললেন যে কানাডাতে আপনি অন অ্যারাইভাল আপনার মানে গেলেই সেখানে কিন্তু আপনার PR পার্মানেন্ট রেসিডেন্স তারা দিয়ে দিচ্ছে, নিউজিল্যান্ডে দিচ্ছে, অনেক দেশে দিচ্ছে। এই কেয়ার গিভার আসলে দরকার। আপনারা, আমাদের দেশে সারপ্লাস ম্যান পাওয়ার আছে, আপনারা এই পেশাটাকে আসলে এটা অসম্মানিত বোধ করার কোনো কিছু নাই। এটা কিন্তু আসলে সারা পৃথিবীতে একটা সম্মানিত পেশা। সো আপনারা যদি এই কাজটা করতে যান, সো আপনারা একটু স্কিল ডেভেলপ করে যদি যান, আমরা সেটাই দেখলাম যে এটার সম্ভাবনা কতটা। সো দর্শক, আজকের আলোচনা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং পরবর্তীতে আমরা নতুন আরও একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ TBS ডায়াসপোরার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।